বলছি সমিতা, এসআইআর এর একেবারে শেষ পর্যায়ে আমরা এসেছি, কিন্তু এসআইআর নিয়ে যেভাবে নানান রকমের মানে ভীতু মানে মানুষ হয়রানি, বয়স্ক মানুষদেরকে ডেকে পাঠানো, আমরা দেখেছি যে নোবেল জয়ী অমর্ত্য সেনকেও ডেকে পাঠানো হয়েছিল। তো এই রকম বিভিন্ন মানুষদেরকে ডেকে পাঠানো হচ্ছে, শারীরিক অসুস্থতা সেটা শোনা হচ্ছে না, বলা হচ্ছে যে চলে আসতে হবে। এমনকি কারোর ধরুন 9টা ছেলে মেয়ে, আগেকার দিনে এরকম অনেকের পরিবারই আছে 9জন, পরিবারে 9জন ছেলে মেয়ে, তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই 9জন পরিবারে কি করে হলো, কিভাবে তোমরা 9জন হলে, এই ধরনের নানান রকমের প্রশ্ন। এবং ইতিমধ্যে বিরোধীরা দাবি করছে যে এসআইআর কে সম্পূর্ণভাবে বাতিল করার জন্য সুপ্রিম কোর্টের মনিটরিং এ এই এসআইআর হোক। আপনার মতামত কি? না, দেখুন, প্রথমত বলি যে এসআইআর কে বাতিল করা এই কারণেই সম্ভব নয়, কারণ এসআইআর হয়ে যাওয়ার পর আসামে ভোট হয়েছে, এটা আপনারা জানেন, এবং বিহারেও ভোট হয়েছে। সুতরাং দুটো রাজ্যে যখন এসআইআর লাগু ছিল তখন কিন্তু বেশ কিছু মামলা হয়েছে, বিশেষ করে বিহার এসআইআর নিয়ে প্রচুর মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। আমি এটুকু বলতে পারি যে সুপ্রিম কোর্টের কিন্তু ডাইরেকশন ছিল যে যদি কারোর যেতে আসতে অসুবিধা হয় সেক্ষেত্রে অনলাইন হিয়ারিং এর ব্যবস্থা করতে হবে। আমার বক্তব্য হচ্ছে যে সেটা কি বিহার এসআইআর এর ওপরে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল, না সারা দেশের অন্যান্য এসআইআর যখন হবে অন্যান্য প্রভিন্সে সেখানেও অর্ডার দিয়েছিল? সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেট করা এটা যেন এই নির্বাচন কমিশনের একটা রুটিন মানে চ্যাপ্টার হয়ে গেছে। এই যে এত বয়স্ক মানুষকে ডেকে পাঠাচ্ছেন এদের সেফটি এবং সিকিউরিটির জন্য, এরা যদি অসুস্থ হয়ে পড়েন আজকে ওই ঘন্টার পর ঘন্টা গিয়ে ওখানে বসে থাকতে হচ্ছে, কারণ একদিনে ওরা অনেক মানুষকে ডাকছেন। তাহলে তার জন্য কি মেজার তারা নিয়েছেন? কেন অনলাইনে শুনানি হবে না? এই ধরনের বয়স্ক মানুষের যে শারীরিক প্রতিবন্ধকতা সেগুলোকে কেন মানে মোস্ট প্রায়োরিটি বা টপ প্রায়োরিটি দিয়ে দেখা হবে না? আমি তো বলবো হাইকোর্টে যে এসআইআর নিয়ে মামলা হয়েছিল এই বিষয়গুলো যুক্ত করে সেই মামলায় যারা করেছিলেন তাদেরকে আবার একটা পিটিশন করা উচিত, এবং এই মামলা মানে এই বিষয়গুলো সম্পর্কে একটা স্পেসিফিক ডাইরেকশন নেওয়া উচিত। কারণ সমস্ত জায়গায় এখন অনলাইনে প্রভিশন রয়েছে, তাহলে এই বয়স্ক মানুষগুলোকে ডেকে না পাঠিয়ে, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ফর্ম ফিল আপের সময় বা ফর্ম দেওয়ার সময় যদি বিএলওরা বাড়ি বাড়ি যেতে পারেন তাহলে এখন তাদের যেতে অসুবিধা কোথায়? নাকি নির্বাচন কমিশন বলেছিল যে শুধু ফর্ম ফিল আপের সময়ই যেতে হবে, আর বাকি যখন হিয়ারিং এ ডাকতে হবে তখন বয়স্ক মানুষ হলে কেন বিএলও বাড়িতে এসে হিয়ারিং করবে না? অবশ্যই করা উচিত। যে কোনো প্রভিশনে তো এটা হয়। বা 85 বছরের ওপরে কারোর যদি বয়স হয়ে যায় সেক্ষেত্রে ব্যাংকের লোক বাড়িতে এসে টাকা দিয়ে যায়, তার অ্যাকাউন্ট থাকলেও, স্যালারি অ্যাকাউন্ট হোক বা মানে পেনশন অ্যাকাউন্ট হোক বা যে কোনো অ্যাকাউন্ট হোক, তার প্রভিশন রয়েছে। তাহলে এক্ষেত্রে কেন নেই? অবশ্যই থাকা উচিত বলে আমি মনে করি। সুপ্রিম কোর্টের মনিটরিং এ এসআইআর হোক না, এসআইআর বন্ধ করা যাবে না। তার কারণ হচ্ছে যে এসআইআর একটা জনগণনা পদ্ধতি, এখানে রাজনীতি যতই থাক না কেন, এসআইআর কিন্তু 2002 সালেও হয়েছিল। এসআইআর হলে অসুবিধা কি হচ্ছে? এসআইআর এর মধ্যে দিয়ে কারোর রাজনৈতিক বিষয় চরিতার্থ না হোক, এটা আমার কাম্য, কিন্তু এসআইআর বন্ধ করার পক্ষে আমি অন্তত নই। মানে আপনি মুলতবির পক্ষে হবেন, মানে কিছুদিন মুলতবি থাকুক, তারপর মানে এটা সুস্থভাবে যাতে হয়। একদম একদম সিস্টেমটাকে আপডেট করার পক্ষে আমি। সমস্ত কিছুরই আপডেট হচ্ছে, তাহলে এই এসআইআর এ কেন আপডেট হবে না? এটা আমার খুব খাপছাড়া মনে হচ্ছে যে ফর্ম দেওয়ার সময় সমস্ত বিএলওরা গেছেন বাড়ি বাড়িতে, তাহলে আজকে হিয়ারিং এ তারা কেন যেতে পারছেন না? সেরকমভাবে টাইম বার করে যেতে হবে। ফর্ম দেওয়ার সময় তারা যদি যেতে পারে বাড়ি বাড়ি গিয়ে হিয়ারিং করো। এবং এইভাবে ডেকে আনার কি আছে? যারা একান্তই অসুস্থ বা যারা একান্তই যাদের বয়স হয়ে গেছে তাদের জন্য তুমি অনলাইনে নাও, অনলাইনে প্রসেস করো। বলছি এখনো পর্যন্ত নির্বাচন কমিশন 11 বার নোটিফিকেশন চেঞ্জ করেছে। লাস্ট যে নোটিফিকেশন জারি করা হয়েছে যে স্কুলের সার্টিফিকেট গ্রহণ করা হবে কিন্তু অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে না। এতদিন অ্যাডমিট কার্ড গ্রহণ করছিল। নির্বাচন কমিশন যেগুলো করছে, নির্বাচন কমিশনের কাজের কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না। হতে পারে তারা দেশের নির্বাচন কমিশন, কিন্তু মানুষকে হ্যাকেল এবং হ্যারাস করার কোনো অথরিটি তাদের কেউ দেয়নি। তার কারণ হচ্ছে যে কটা কমিশন থেকে শুরু করে যত অথরিটি তৈরি হয়েছে আমাদের দেশে মানুষকে সার্ভিস দেওয়ার জন্য, আজকে সেই মানুষকে কেন হ্যারাস করা হচ্ছে আমি জানতে চাই। আর আরেকটা পরিস্থিতির যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে নির্বাচন কমিশন
তাদের নিজেদের যে কাজকর্ম সেই সম্পর্কে সন্দিহান, মানে সেই সম্পর্কে স্পেসিফিক নয়। কখনো তাদের মনে হচ্ছে এটা করা উচিত, কখনো তাদের মনে হচ্ছে অন্য কিছু করা উচিত। সুপ্রিম কোর্ট যে ধরনের গাইডলাইন দিয়েছিল, বিহার এসআইআর এর সময় মামলা যতগুলো হয়েছিল সেই গাইডলাইন নির্বাচন কমিশন মানেনি। সুপ্রিম কোর্টের ভায়োলেশন অফ সুপ্রিম কোর্ট অর্ডার নির্বাচন কমিশনের বিরুদ্ধেও মামলা হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ শুধুমাত্র বিহার এসআইআর এর ওপরে সেই গাইডলাইন দেওয়া হয়নি, দেশের সুপ্রিম কোর্ট যখন গাইডলাইন দেয় সারা দেশের অন্যান্য প্রভিন্সের এসআইআর এর ওপরেও তারা গাইডলাইন দিয়েছে। সেক্ষেত্রে কেন নির্বাচন কমিশন মানবে না? নির্বাচন কমিশনের খামখেয়ালির জন্য সাধারণ মানুষের যদি অসুবিধা হয় তাহলে সেইখানে অবশ্যই নির্বাচন কমিশনের হস্তক্ষেপ করা উচিত। নির্বাচন কমিশন অ্যাকচুয়ালি নিজেদেরকে বিশাল কিছু মনে করে, কিন্তু পশ্চিমবঙ্গে রিগিং নিয়ে যখনই অভিযোগ করা হয়েছে এর আগেও আমরা দেখেছি কার্যত নির্বাচন কমিশন কোনো কাজ করেনি 2021 এবং 2024 সালে। আজকে যাদের অনেকে বলছেন, রাজনীতির কথা যদি বলেন যে দেশের শাসক দলের অঙ্গুলি হেলনে এই তড়িঘড়ি এসআইআর করা হচ্ছে, তাহলে তাদের অঙ্গুলি হেলনে তখন নির্বাচন কমিশন কাজ করেনি কেন? বা তাদের অভিযোগ পেয়েও, বা যারা অন্যান্য রাজনৈতিক দল তাদের অভিযোগ পেয়েও নির্বাচন কমিশন কাজ করেনি কেন? আর আজকে নির্বাচন কমিশন যে এত কিছু এজেন্ডা চেঞ্জ করছে, এত নিয়ম নীতি চেঞ্জ করছে, সাধারণ মানুষকে সে কিভাবে জানাচ্ছে? কেন স্পেসিফিক্যালি নির্বাচন কমিশন একটা কোনো গাইডলাইন ধরে কাজ করছে না? আমার মনে হয় যে এসআইআর নিয়ে আমি ভেবেছিলাম যে 58 লক্ষ নাম বাদ যাওয়ার পর হয়তো এই মানে হিয়ারিং অনেক ইজি হবে, তারপরে হচ্ছে যে সমস্ত গুলো মানে প্রসেসগুলো অনেক ইজি হবে। কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি যে অত্যন্ত অসুবিধার সৃষ্টি হচ্ছে, এবং আমার সঙ্গে এক দুজন কন্ট্যাক্টও করেছেন বয়স্ক মানুষ। তারা বলছেন যে এইভাবে প্রথম একবার হিয়ারিং এ ডেকে কোনো একটা অসঙ্গতি থাকার পর আবার তাদের হিয়ারিং এ ডাকতে হয়েছে। তিনি হুইল চেয়ার ছাড়া যাওয়া আসা করতে পারেন না। আমি বলতে চাই, আজকে যদি সেই ব্যক্তি হার্ট ফেল করেন, তার যদি কোনো পার্সিয়াল ডিসএবিলিটি হয়, নির্বাচন কমিশন তাকে কি তার নিজের পয়সা থেকে তার চিকিৎসার ব্যবস্থা নিতে পারবে? তার রেসপন্সিবিলিটি নির্বাচন কমিশনকে নিতে হবে, তারপরেই একজন অসুস্থ মানুষকে তুমি রাখতে পারো। আমার ধারণা, যদি কেউ মামলা না করেন, বা আমি দেখছি কয়েকদিন কি ডাইরেকশন আসে, আমি নিজেই এই মানুষগুলো মানে কাছ থেকে আরো অভিযোগপত্র যা যা রয়েছে বা যা যা তথ্য সংগ্রহ করে নিয়ে আশা করি আমি এইটা নিয়ে সামনের সপ্তাহে মামলা করব। বলছি, আজকে যেটা খবর আছে 35 জন বিএলও তারা পদত্যাগ পত্র পাঠিয়েছে নির্বাচন কমিশনের কাছে, যে তারা এই চাপ, এই প্রেশার নিতে পারছে না। আর গতকাল আপনি জানেন নিশ্চয়ই, বেলডাঙ্গা রীতিমতো উত্তেজনাপূর্ণ হয়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ রাস্তায় নেমে পড়েছে। আজকে অধীর রঞ্জন চৌধুরী গেছিল সেখানে, এবং আরো অনেক নেতা নেত্রীরা তারা যাচ্ছে। মানে কি বলবেন, এটা এসআইআর নিয়ে কি হচ্ছেটা কি? অ্যাকচুয়ালি কি হচ্ছে আমরা সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না। কারণ বিরোধী দলনেতা বলেছিলেন যে 58 লক্ষ দিয়ে ব্রেকফাস্ট শুরু করলাম, ঠিক আছে, এই ধরনের কথা তিনি বলেছিলেন। তাহলে কি এসআইআর উদ্দেশ্য প্রণোদিত? তার কথা শুনে যদি আমার মনে হয়, সাধারণ মানুষকে হ্যাকেল এবং হ্যারাস করার অথরিটি দেশের প্রধানমন্ত্রীকেও কেউ দেয়নি, রাজ্যের মুখ্যমন্ত্রীকেও কেউ দেয়নি, নির্বাচন কমিশনকেও কেউ দেয়নি। সাধারণ মানুষ আছে বলে আজকে এই অথরিটিগুলো চলছে। সাধারণ মানুষ আছে বলে আজকে নির্বাচন যে কমিশনার, তিনি তার কাজ দেখাতে পারছেন, এবং তিনি সরকারি পয়সা নিচ্ছেন, তিনি সরকারি এসচেকার নিচ্ছেন, তিনি সরকারের অধীনস্থ একজন কর্মচারী। তাহলে যে সাধারণ মানুষ সেই সরকারকে নির্বাচিত করে এনেছে, সেই সাধারণ মানুষের প্রতি কোনো রকম বঞ্চনা, কোনো রকম খারাপ ব্যবহার যদি নির্বাচন কমিশন করেন, বা তাদের জন্য সাধারণ মানুষের যে হ্যাকেল এবং হ্যারাস হতে হচ্ছে, এর জন্য নির্বাচন কমিশনারকে অবশ্যই অবিলম্বে সাসপেন্ড হওয়ার দাবি জানাচ্ছি আমি। যদি না হয় তাহলে আমি মামলার মাধ্যমে সেই দাবি যাতে হয় সেই ব্যবস্থা করব।